আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি লাভার্স পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি কেমিস্ট্রি প্রথম পত্রের ব্যবহারিক নিয়ে আজও আমি কিছুক্ষণ তোমাদের সাথে কথা বলবো। এর আগের ভিডিওতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ব্যবহারিক প্রশ্ন নিয়ে, প্রশ্নের ধরন নিয়ে এবং তার কিভাবে উত্তর দিতে হয় এবং কিভাবে উত্তর দিলে পূর্ণ নম্বর পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। আজ আমি প্রথম পত্রের 2 নং প্রশ্নের, যেখানে অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক কিভাবে পরীক্ষা করতে হয়, কিভাবে শনাক্ত করতে হয় সেই বিষয় নিয়ে আজ আমি একটু কথা বলবো। যারা শেষ পর্যন্ত থাকবে আশা করি তোমরা অনেক উপকৃত হবে। দেখো, আমাদের মূলত প্রথম পত্রের 2টা অংশ থাকে। একটা থাকে তোমার অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়, আর দ্বিতীয়টা হলো এই অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক নির্ণয়। তো বিভিন্ন অজানা লবণ বা অজৈব লবণ দেওয়া থাকবে, তার অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলক আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে দেখো, আমাদের আজকে আমরা দুইটা লবণ নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। ধরো তোমাকে একটা লবণ দেওয়া হলো যেটা দানাদার নীল বর্ণের, তাহলে তুমি অনুমান করতে পারো যে সেটা কপার সালফেটের লবণ হইতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো সেটা এখন আমরা দেখব। তো পরীক্ষা আমি এর আগে বলছি যে এই যে এখানে যে আমাদের কপার সালফেট লবণ যা দানাদার নীল বর্ণের, এই অংশটা লিখতে হবে না। তো প্রথমে লিখবা পরীক্ষার নাম। পরীক্ষার নামটা হলো সরবরাহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় ও অম্লীয়মূলক শনাক্তকরণ। এর আগে আলোচনা করেছি যে প্রত্যেকটা লবণের 2টা অংশ থাকে, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। ক্যাটায়নটা হলো ক্ষারীয়মূলক কারণ এটা ক্ষার থেকে আসে, আর অ্যানায়নটা হলো অম্লীয়মূলক কারণ অ্যানায়নটা আসে তোমার অ্যাসিড থেকে বা অম্ল থেকে। তাহলে আমরা এখানে দেখো নমুনার নম্বর লিখতে হবে। আমাদের পরীক্ষকরা, আমাদের স্যাররা যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করবে আমরা সেটা নমুনার নং হিসাবে, যেমন এখানে K17 আছে সেটা লিখব। তারপর তোমাকে কি করতে হবে? মূল দ্রবণ প্রস্তুত করতে হবে। দেখো, প্রদত্ত লবণটি সামান্য পরিমাণ একটি টেস্ট টিউবে নিয়ে তাতে পাতিত পানি যোগ করে উত্তমরূপে ঝাঁকিয়ে আমরা দ্রবীভূত করে মূল দ্রবণ প্রস্তুত করে নেব। আচ্ছা, মূল দ্রবণ যে প্রস্তুত করা হলো সেই দ্রবণটা অবশ্যই তোমার টেস্ট টিউবের অর্ধেক বা তার থেকে একটু বেশি নিয়ে নিব, যাতে এটাতে কয়েকটা পরীক্ষা করা যায়। এবার দেখো, ক্ষারীয়মূলকের নিশ্চিত পরীক্ষা। তোমাদের বইয়ের মধ্যে বা তোমাদের ল্যাবরেটরি যে নোটবুক লেখো, যে খাতা লেখো, সেখানে কিন্তু এই অনেক পরীক্ষা লেখো, শুষ্ক পরীক্ষা লেখো, সিক্ত পরীক্ষা লেখো, তারপর নিশ্চিত পরীক্ষা লেখো। হ্যাঁ, অনেক সময় আবার সিক্ত পরীক্ষাটাই নিশ্চিত পরীক্ষা হয়ে যায়। তবে আমাদের পরীক্ষার খাতায় কিন্তু এই শুষ্ক পরীক্ষার মধ্যে কোনো নম্বর দেওয়া নাই, শুধু আছে নিশ্চিত পরীক্ষা। এই জন্য আমরা সরাসরি ক্ষারীয়মূলকের নিশ্চিত পরীক্ষা লিখব। অযথা লিখে সময় নষ্ট করে কোনো লাভ নেই আমাদের। দেখো, পরীক্ষণটা হলো, আমরা যদি এটাকে যেহেতু কপারের লবণ হিসাবে আমরা চিন্তা করেছি বা অনুমান করেছি, তাহলে কপার 2+ আয়ন কীভাবে শনাক্তকরণ হয় সেই পরীক্ষাটা আমরা লিখব। দেখো, একটা টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার আমরা যে মূল দ্রবণটা তৈরি করলাম সেখান থেকে 1 থেকে 2 মিলিলিটার আমরা অন্য একটা টেস্ট টিউবে আমরা এই দ্রবণটা নিয়ে নেব। নিয়ে তাতে 2 থেকে 4 ফোঁটা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে আমরা দ্রবণটাকে অম্লীয় করে নেব। তারপর এখানে 1 থেকে 2 ফোঁটা পটাশিয়াম ফেরোসায়ানেট দ্রবণ যোগ করা হবে। পটাশিয়াম ফেরোসায়ানেটের দ্রবণ ল্যাবরেটরিতে দেওয়া থাকবে। এবার দেখো, পর্যবেক্ষণ। লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়লো, ইহা কপার 2 ফেরোসায়ানেটের অদক্ষেপ। যদি লালচে বাদামি বর্ণের অদক্ষেপ পড়ে তাহলে তুমি ধরে নিবা এটা কপার 2 ফেরোসায়ানেটের অদক্ষেপ। কারণ কি? কারণ কপার 2 এর লবণ পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে কপার 2 ফেরোসায়ানেটের লালচে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। বিক্রিয়াটা দেখো, প্রথমে কপার আয়নটা পানির সাথে বিক্রিয়া করে একটা জটিল আয়ন তৈরি করবে, পেন্টাহাইড্রেট একটা জটিল আয়ন তৈরি করবে। এই যে জটিল আয়নটা, এইটা আবার পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে বিক্রিয়া করে কপার ফেরোসায়ানেটের লালচে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করবে। তার সাথে পটাশিয়াম এবং পানি উৎপন্ন হবে। তো এই যে লালচে বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন হলো, এখানে তুমি সিদ্ধান্ত তোমরা লিখতে পারো যে প্রদত্ত নমুনা লবণে কপার 2 আয়ন মানে কপার 2+ আয়ন উপস্থিত ও নিশ্চিত। এটা কিন্তু আমাদের ক্ষারীয়মূলকের নিশ্চিত পরীক্ষাটা শেষ হলো। এবার আমরা লিখব অম্লীয়মূলকের নিশ্চিত পরীক্ষা। আমরা যেহেতু সালফেট মূলক হিসাবে আমরা কপার আয়ন তো আমাদের নিশ্চিত হয়ে গেল। এবার সালফেট যদি আমরা অনুমান করি তাহলে সালফেট আয়নের আমরা পরীক্ষাটা করব। পরীক্ষণ দেখো, একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ, আমরা যে প্রথমে যে দ্রবণটা তৈরি করেছি সেখান থেকে 1 থেকে 2 মিলিলিটার নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণ দেখো, সাদা বর্ণের অদক্ষেপ পড়লো, তাতে কয়েক ফোঁটা লঘু HCl যোগ করার ফলে অদক্ষেপটি দ্রবীভূত হলো না। ইহা আমরা ধরে নিলি, যেহেতু অদক্ষেপটা দ্রবীভূত হলো না, আমরা ধরে নিই এটা বেরিয়াম সালফেটের অদক্ষেপ। কারণ কি? কারণ
বেরিয়াম নাইট্রেট দ্রবণের সাথে সালফেট লবণের বিক্রিয়ায় অদ্রবণীয় বেরিয়াম সালফেট গঠিত হয়, যা লঘু HCl এ অদ্রবণীয়। বিক্রিয়া দেখো, সালফেট আয়ন বেরিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে বেরিয়াম সালফেটের সাদা বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে এবং নাইট্রেট আয়ন উৎপন্ন করে। আর এই যে বেরিয়াম সালফেটের পদক্ষেপটা এই HCl এর সাথে কোনো বিক্রিয়া করে না, এই কারণে কিন্তু পদক্ষেপটাও দ্রবীভূত হয় না, অদ্রবণীয় হয়। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিব যে প্রদত্ত নমুনা লবণে সালফেট আয়ন উপস্থিত ও নিশ্চিত। শেষ। এবার আমাদের ফলাফল লিখতে হয়। ফলাফলের মধ্যে কিন্তু মার্ক আছে। প্রথমে হলো ক্ষারীয়মূলক কপার 2 আয়ন এবং সংকেত দ্বারা লিখতে হবে কপার 2+। অম্লমূলক হলো সালফেট আয়ন SO4 2-। এইভাবে এইটুকু যদি আমরা লিখি তাহলে 2 নম্বরে যে মার্ক আছে আমরা পূর্ণ মার্কটা পাবো। এবার আমরা অনেকটি সেই একই প্রশ্নেরই আরেকটা লবণ নিয়ে আমরা কথা বলবো। ধরো তোমাকে যে লবণটা দেওয়া হলো সেই লবণটা হয়তো দানাদার সাদা বর্ণের, তাহলে তুমি ধরে নিতে পারো যে এটা সোডিয়াম ক্লোরাইডের লবণ হইতে পারে। তাহলে এখন আমরা সেই সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন হলো সোডিয়াম আয়ন, তাহলে এটা ক্ষারীয়মূলক। অ্যানায়ন হলো ক্লোরাইড আয়ন, তাহলে এটা অম্লীয়মূলক। তাহলে এখন আমরা এই অম্লীয়মূলক এবং ক্ষারীয়মূলকের পরীক্ষাটা এখন দেখব। দেখো, প্রথমে হলো পরীক্ষার নাম, সেটা হলো সরবরাহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় অম্লমূলক শনাক্তন। একই রকম লেখাই। নমুনা নং হলো দেখো যে খাতায় প্রথমে হলো পরীক্ষার নাম, দেখো সরবরাহকৃত অজানা অজৈব লবণের নমুনার ক্ষারীয় অম্লমূলক শনাক্তন। আমরা দ্বিতীয় পরীক্ষাটা আমরা দেখব এখন। আচ্ছা, নমুনা নম্বর সে একইভাবে লিখব। মূল দ্রবণ প্রস্তুতি দেখো, প্রদত্ত লবণটির সামান্য পরিমাণে একটি টেস্ট টিউবে নিয়ে তাতে পাতিত পানি যোগ করে উত্তম রূপে ঝাঁকিয়ে দ্রবীভূত করে মূল দ্রবণ প্রস্তুত করা হলো। এবার দেখো, ক্ষারীয়মূলকের নিশ্চিত পরীক্ষণ হলো একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 4 ফোঁটা পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণটা দেখো যে সাদা মিহি দানাদার পদক্ষেপ পড়লো, ইহা সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটের পদক্ষেপ। কারণ সোডিয়াম লবণ পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেটের দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটের সাদা মিহি দানাদার পদক্ষেপ। এবার দেখো অম্লীয়মূলকের নিশ্চিত পরীক্ষণটা দেখো, যেহেতু আমরা ক্লোরাইড মূলক হিসেবে আমরা এটাকে সন্দেহ করেছি বা অনুমান করেছি, তাহলে ক্লোরাইড মূলকের পরীক্ষাটা আমরা লিখব। পরীক্ষণ হলো দেখো, একটি টেস্ট টিউবে 1 থেকে 2 মিলিলিটার মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলো। পর্যবেক্ষণ, সাদা বর্ণের পদক্ষেপ হলো, তাতে লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করার ফলে পদক্ষেপটি দ্রবীভূত হলো না। পদক্ষেপটি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে তা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গেল। তাহলে যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে হবে ইহা সিলভার ক্লোরাইডের পদক্ষেপ। কেন? কারণ সিলভার নাইট্রেট দ্রবণের সাথে ক্লোরাইড লবণের বিক্রিয়ায় অদ্রবণীয় সিলভার ক্লোরাইড গঠিত হয়, যা লঘু নাইট্রিক অ্যাসিড অদ্রবণীয় কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সহজেই দ্রবণীয়। বিক্রিয়া দেখো, ক্লোরাইড আয়নটা সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের পদক্ষেপ উৎপন্ন, দধির মতো সাদা বর্ণের পদক্ষেপ উৎপন্ন করে আর নাইট্রেট আয়ন উৎপন্ন করে। আর এই সিলভার ক্লোরাইডটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ডাইয়ামিন সিলভার ক্লোরাইড এর লবণ উৎপন্ন, যা আবার দ্রবীভূত হয়ে যায়, জন্য দ্রবণীয় এবং পানি উৎপন্ন হয়। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা সিদ্ধান্ত দিব যে প্রদত্ত নমুনা লবণে ক্লোরাইড আয়ন উপস্থিত ও নিশ্চিত। এবার ফলাফল লেখো যে ক্ষারীয়মূলক হলো সোডিয়াম আয়ন Na+, এবং অম্লীয়মূলক হলো ক্লোরাইড আয়ন Cl-। এই ছিল আজ আমাদের তোমাদের সাথে আমার এই 2টি লবণ নিয়ে আলোচনা, রসায়ন প্রথম পত্রের ব্যবহারিকের। আশা করি আগের ভিডিওর সাথে এই ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে নির্ভুলভাবে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো আমি চেষ্টা করব আরও 1-2টা ভিডিও তোমাদের দিতে, যারা তোমরা শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখবে। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। তোমরা আমার এই পেজটাকে ফলো এবং শেয়ার করে তোমাদের আরও অনেক বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরও অনেকেই এই বিষয়গুলো ভালোভাবে দেখতে এবং বুঝতে পারে। তাহলে আশা করি তোমরা পরীক্ষা ভালো করবে। তো শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।